স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার, যেটি আমরা আজকে আলোচনা করব যে অর্থোপেডিকে রিপ্লেসমেন্ট সার্জারি আসলে কি কি রয়েছে বা এর ভূমিকা কি, একটু শুরুতেই জানতে চাইবো যে আসলে এই রিপ্লেসমেন্ট সার্জারি বলতে আসলে আমরা কি বুঝি। যদি আমরা বাংলায় কথা বলি যে রিপ্লেসমেন্ট সার্জারি বলতে বোঝা যায় জয়েন্টকে বদলায় দেওয়া। আমাদের যখন বয়স হয় আস্তে আস্তে বয়সের সাথে সাথে আমাদের অনেকগুলো জয়েন্ট তাদের ক্ষয় হয় এবং ক্ষয়টা এমন পর্যায়ে যায় যে ওই জয়েন্টকে নিয়ে আর ওই মানুষটি আর স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। এটা পেইনফুল লাইফ হয়, রেস্ট্রিক্টেড লাইফ হয়। তো তার মধ্যে দুইটা জয়েন্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে হিপ জয়েন্ট আর একটা হচ্ছে নি জয়েন্ট, আমাদের হাঁটু এবং কোটির যে জয়েন্টটা। এই দুটো যেহেতু ওয়েট বেয়ারিং জয়েন্ট, এর উপরে আমরা হাঁটি চলাফেরা করি, সুতরাং এই দুটো যদি পেইনফুল হয় ওই মানুষটি আর হাঁটতে পারে না। তখন আমরা তাকে রিলিফ দেওয়ার জন্য আমরা মডার্ন যে কনসেপশন সেই কনসেপশনে ওটাকে আমরা রিপ্লেস করে দিই। আচ্ছা, তো কিভাবে এটি করে থাকেন বা কখন আসলে আপনারা সিলেক্ট করেন পেশেন্টকে যে তাকে এই রিপ্লেসমেন্ট সার্জারিটা দেওয়া প্রয়োজন? জি, আমাদের অস্থির যে জয়েন্টের যে ক্ষয়ের কয়েকটা স্টেজ আছে। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। স্টেজ 4-এ হচ্ছে যে জয়েন্টের দুইটা জয়েন্টের সমস্ত জয়েন্টই একদম ড্যামেজ হয় এবং ওখানে আর কখনোই স্বাভাবিক মুভমেন্ট আর সম্ভব হয় না। যখন এই লেভেলে চলে যায় তখন ওটাকে আমরা রিপ্লেস করি, আমরা যখন জয়েন্ট রিপ্লেসমেন্ট করি। ইট ইজ সেম ফর দ্য হিপ অ্যান্ড ফর নি অলসো। আচ্ছা, তো এটি কি এই সার্জারিটা আসলে একটু প্রসিডিউরটা সম্পর্কে যদি আমাদের ধারণা দিতেন যে কিভাবে এটি করে থাকেন এবং কতদিন ধরে বা কতক্ষণ ধরে চলতে থাকে, তার পরবর্তীতে আসলে কতদিন তাকে হসপিটালে স্টে করতে হয়? জি, ধন্যবাদ। এই সার্জারি যখন করি, এই সার্জারিটা একটা মেজর সার্জারি এবং এটা যে যে জয়েন্টের যে জিনিসগুলো আমরা লাগাই এটাকে বলে ইমপ্ল্যান্ট বলে, বাইরের দেশের একটা ইমপ্ল্যান্ট। এটা একটু কস্টলি বটে, সাধারণত এটা 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মধ্যে ওই জিনিসটার দাম হয়। এবং এই মেজর সার্জারি যেহেতু ওল্ড এজ পেশেন্ট সাধারণত এটা করি, ওল্ড এজ পেশেন্টদের তো ডেফিনেটলি কোমরবিড ডিজিজ থাকে, হাইপারটেনশন, ডায়াবেটিস, ব্লাড প্রেশার প্লাস জেরিয়াট্রিক বার্ধক্যজনিত অনেক রোগ থাকে। আমরা এগুলিকে এক্সক্লুড করে একজন বিশেষজ্ঞ অ্যানেস্থেসিস্টের সহায়তায় আমরা এই সার্জারিটা করে থাকি। এবং সার্জারি করতে সাধারণত 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে একটা জয়েন্ট সার্জারি করতে। এবং এই সার্জারি করার পরে আমাদের কিছু অপারেশন পরবর্তী কিছু ব্যবস্থা আছে, তার কিছু বিভিন্ন রকমের কলা কৌশল আছে, ব্যায়াম আছে। এগুলি করলে ইনশাল্লাহ ওই ব্যক্তি অলমোস্ট পেইন ফ্রি মুভমেন্ট পায় ফর নট লেস দ্যান 15 to 20 ইয়ার্স। আচ্ছা, তো এই জাতীয় চিকিৎসার পরে বা সার্জারির পরে কবে থেকে এই আপনি যেটি বলছিলেন যে অ্যাডিশনাল কিছু ব্যায়াম আছে বা রেগুলার লাইফস্টাইল যে পদ্ধতিটা আছে, এই শুরুটা আসলে কখন থেকে করতে হবে? আমরা আমাদের অপারেশন করার 3য় অথবা 4র্থ দিন থেকে আমরা রোগীকে তাকে ইন্ডিভিজুয়ালি আমরা হাঁটাই। আচ্ছা, এই হাঁটানোর উদ্দেশ্য হচ্ছে যে টু মেক হিম কনফিডেন্ট যে হি উইল ওয়াক অর হি অর শি উইল ওয়াক। তারপরে আস্তে 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 প্রথমে কিছু সাপোর্টে হাঁটবে, এরপরে 1 থেকে 1.5 মাস পরে উইদাউট সাপোর্ট সে হাঁটবে। তবে আমরা কিছু অ্যাডভাইস তাকে আমরা দিয়ে দিই, যেমন সে যদি একদম স্কোয়াট করে বসে, আমরা যেরকমভাবে নামাজ পড়ি, তারপরে আমরা বাথরুম করি, আমাদের যে বাঙালি সিস্টেম স্কোয়াটিং করা, এই কাজগুলো থেকে আমরা একটু তাদেরকে বলি যে একটা না করতে, কারণ তখন ওই জয়েন্ট সার্কুলার উপরে চাপ পড়ে, এটার ক্ষয় তাড়াতাড়ি হয়। সেজন্য আমরা বলি যে আপনি ভাত খাবেন, খাবার দাবার খাবেন চেয়ার টেবিলে, আপনার প্রার্থনা করবেন চেয়ার টেবিলে, আপনি বাথরুম কমোড ব্যবহার করবেন, এই অ্যাডভাইসগুলো আমরা দিই। আর যদি সম্ভব হয়, যেহেতু রোগীর অন্যান্য কোমরবিড ডিজিজ থাকে, পেশেন্ট তার ব্লাড প্রেশার আছে, তার বার্ধক্যজনিত অনেক অসুখ আছে, সেজন্য তার পোস্টুরাল ইমব্যালেন্স আছে। অনেক লোক দেখবেন যে বয়স হয়ে গেলে স্বাভাবিক মানে ফ্রিলি হাঁটতে পারে না, তখন আমরা তাকে বলি যে আপনি একটা হাঁটার সময় একটা ওয়াকিং স্টিক ব্যবহার করেন। ওয়াকিং স্টিক ব্যবহার করলে রিপ্লেসমেন্ট করা যে জয়েন্টটা আরও ভালো কাজ করে। আরও কিছু অ্যাডভাইস কি তাদের দিয়ে থাকেন, যেটি আপনি বলছিলেন পোস্টুরাল মুভমেন্ট বা বিভিন্ন অবস্থানগত আসলে বিষয়গুলো পরিবর্তনের সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সেটি কি আপনারা তাদেরকে মূলত তেমন কিছুই প্রয়োজন হয়? বর্তমান প্রযুক্তি যে সমস্ত ইমপ্ল্যান্ট আমাদের দেশে আছে তাতে খুব বেশি যে রেস্ট্রিকশন লাইফ তা না, তবে অতটুকু আমরা বলি যে আপনি আপনার যে দৈনন্দিন জীবনে, যেমন বাথরুম আপনি যেহেতু আগে স্কোয়াটিং করতেন, এখন আর স্কোয়াটিংটা করবেন না, আপনি একটা কোমর ব্যবহার করবেন। আপনি নামাজটা যে যারা প্রার্থনা করে, সে যে ধর্মেরই হোক, যে অনেক সময় আছে স্কোয়াট করে ষষ্ঠাঙ্গ প্রণাম করে,
এই কাজগুলি আপনি চেয়ারে করবেন। চেয়ারে করবেন, শুধুমাত্র হাঁটু সম্পূর্ণ ভাঁজ করে মাটিতে বসা ছাড়া আর বাকি সব কিছুই উনি করতে পারবেন। আচ্ছা, তো আমরা তো জানি যে কোনো চিকিৎসা পদ্ধতিতে বা সার্জারিতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা জটিলতা হতে পারে, সেক্ষেত্রে এই রিপ্লেসমেন্ট সার্জারিতে কি কোনো সমস্যা হওয়ার কোনো ঝুঁকি রয়েছে কিনা? অবশ্যই ঝুঁকি তো কিছু আছে, বললাম যে এটা একটা কোমরবিড ডিজিজ অনেক থাকে। একটা মেজর সার্জারির জন্য পেশেন্ট মে নট বি ফিট, আমরা তাকে ফিট করে আমরা অপারেশন করি। করার পরে এই অপারেশন করার জন্য একটা অত্যাধুনিক অপারেশন থিয়েটার দরকার, যে অপারেশনে কখনোই কোনো অবস্থাতেই কোনো ইনফেকশন হওয়ার কোনো সুযোগ থাকবে না। এবং এই অপারেশন থিয়েটারগুলোকে আমরা ল্যামিনার ফ্লো থিয়েটার বলি, যেখানে একদিক থেকে বাতাস, স্টেরাইল বাতাস আসবে, অন্য দিক থেকে বের হবে। কোনো কারণে যদি কোনো সময় কোনো কারণে যদি ইনফেকশন হয়, তাহলে তাকে যথেষ্ট জটিলতা, ইমপ্ল্যান্ট নিয়ে ওই পেশেন্টটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। সুতরাং দিস ইজ কল্ড অ্যাজ ওয়ান ওয়ে সার্জারি। এমনভাবে আমাদের সার্জারিটা করতে হবে যে আর কখনোই কোনো অবস্থা ফেল করবে না। আর দুই একটি ক্ষেত্রে বলা হয় ইমপ্ল্যান্ট রিজেকশন, যে আমরা ওই ডিভাইসটা হয়তো কোনো কারণে ওই বডির সাথে ম্যাচ খায়, যেগুলি আগে থেকে খুব ভালো বোঝা যায় না। এটা প্রতি 10,000 একজন, প্রতি 10,000 একজনে হয়। আমাদের দেশে পর্যন্ত হওয়ার রেকর্ড নাই। বাইরের দেশে হয়তো ওরা অনেক বেশি করে আছে, আমাদের দেশে তেমন রেকর্ড নাই। সেটি যদি হয় সেক্ষেত্রে আসলে করণীয় কি? সেক্ষেত্রে এটাকে রিপ্লেস করতে হবে। আমাদের মডার্ন ডিভাইসে আরও কিছু ডিভাইস আছে, যেমন এই কার্বন মেড প্রস্থেসিস আসছে। এই কার্বন মেড প্রস্থেসিস লেস করোসিভ, এটা কিন্তু যেহেতু এটা কস্টলি, এখন আমাদের দেশে আসেনি, ওটা একটা পদ্ধতি হতে পারে। আচ্ছা, আমরা এবার একটু পিছনের দিকে যাই, যে কারণে এই রিপ্লেসমেন্ট থেরাপিটা বা রিপ্লেসমেন্ট সার্জারিটার প্রয়োজন পড়ে, সেই কারণগুলো যদি একটু জানতে চাই, যে সাধারণত কোন কোন কারণে আসলে এই সমস্যাটা হয়ে থাকে এবং তা থেকে প্রতিরোধের কি ব্যবস্থা রয়েছে? প্রথমে তো বলছি যে এর একটা ওল্ড এজ, ইউজুয়ালি ওল্ড এজ, সাধারণত দেখা যায় 50 থেকে 60 বছর পরে আমাদের জয়েন্টগুলো যখন ক্ষয় হয় তখন এই অসুখ। আরও কিছু কিছু অসুখ আছে যে শরীরে যদি সেই অসুখগুলো থাকে এটাকে প্রিডিসপোজ করে, এনহ্যান্স করে, যেমন ডায়াবেটিস, আচ্ছা, যে কোনো রিউমাটয়েড আর্থ্রাইটিস, যে কোনো রকমের জয়েন্ট দীর্ঘদিনব্যাপী যে সমস্ত বাত ব্যথার অসুখ আছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস, এই ধরনের অসুখে জয়েন্টটা তাড়াতাড়ি ড্যামেজ হয়। তারপরে আপনার ওভারওয়েট একটা ইম্পর্টেন্ট জিনিস, ওভারওয়েট। তা আমার সাপোজ আমার হাইট 5 ফিট 6 ইঞ্চি, আমার একটা স্ট্যান্ডার্ড ওয়েট হচ্ছে 65 কেজি। যদি এরকম হয় যে আমার ওজন 90 কেজি, তো ওই 90 কেজি তো আমার হাঁটু এবং আমার হিপ বেশি দিন বিয়ার করতে পারবে, অটোমেটিক্যালি তখন ওয়ার অ্যান্ড টিয়ার হবে এবং এনহ্যান্স করবে এটাকে। দিস আর দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টর। অনেক মানুষ আছে জন্মগতভাবে, আমরা বলি যে নকনি, যে হাঁটতে গেলে 2 হাঁটু লেগে যায়। আমরা প্রথম জীবনে এদেরকে আমরা তেমন গুরুত্ব দেই না, এটি জন্মগতভাবেই হয়ে থাকে, জন্মগতভাবেই হয়। আমরা তো প্রথম দিকে এটাকে গুরুত্ব দিই না, হয়তো কোনো সময় যদি ব্যথার হয় আমরা একটু ব্যথার ওষুধ দিই, কিন্তু এটার কারেক্টিভ মেজার আমরা কখনো নেই না। কারণ এটা যখনই নকনি হয় তখন তার এই আমাদের ওয়েট বিয়ারিংয়ে যে অ্যাক্সিস চেঞ্জ হয়, হিপে অথবা নির উপরে আলাদা চাপ পড়ে, ওটাকে তখন অ্যাডভান্স অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। সুতরাং আমাদের প্রথম থেকেই যখনই কোনো আমরা হয়তো 15 বছর 16 বছর কিংবা 17 বছর যে বয়সে আসুক, যদি আমাদের নকনি যদি আমাদের নজরে পড়ে, অথবা আরেকটা অসুখ আছে যে এটা নকনিটা হচ্ছে হাঁটু হাঁটু লেগে যায়, আরেকটা আছে বো লেগ, যে যখন আমরা দাঁড়াই তখন 2 পা ফাঁক হয়ে যায়। যে কোনো ডিফর্মিটি দিস টু বি ট্রিটেড ফ্রম ভেরি বিগিনিং। আচ্ছা, আমরা যখন থেকে সাবধান হই, জন্মগত এই জাতীয় ত্রুটিগুলোকে এই সার্জারির মাধ্যমে, এগুলো জন্মগত হচ্ছে, এগুলোকে বলা হয় ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। সুতরাং আমাদের প্রথম থেকে যদি আমরা ওইটাগুলোকে অ্যাড্রেস করি, তার লেট এজে তার এই চান্স খুব কমে যাবে। আচ্ছা, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একটু ছোট করে জানতে চাইবো যে আসলে এই সুবিধাটা বা এই সার্জারিটা আসলে নেয়ার জন্য কোথায় আমাদের যারা রোগী আছেন তারা কোথায় গেলে সুবিধাটা পাবেন? জি, ধন্যবাদ। বাংলাদেশে অনেকগুলো সেন্টারে এই অপারেশনটা হয়। তার মধ্যে সরকারি হসপিটালে আমাদের জাতীয় অর্থোপেডিক হসপিটাল, বঙ্গবন্ধু মুজিব মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, এই সমস্ত জায়গা হয়, এবং প্রাইভেট বেশ কিছু হসপিটালে এই অপারেশনটা করা যায়। আচ্ছা স্যার, অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি আমাদেরকে দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ, দর্শকদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অর্থোপেডিকে রিপ্লেসমেন্ট সার্জারি এই বিষয়টির ভূমিকা কী এবং এই বিষয়টি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে।